টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি এখন তোমাদের একটা সূত্রের কিভাবে আসে সেটার আমরা প্রমাণ দেখাবো। যে ব্যাপারটা দেখো, গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয়। দেখো যে পরীক্ষা অনেক সময় আসে যে গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয় করো। অনেক সময় আমরা জানি যে গুণোত্তর ধারার সাধারণ পদ বলতে এনতম পদকে গুণোত্তর ধারার সাধারণ পদ বলা হয়। আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র জানি a r⁻n-1, কিন্তু এই সূত্রটা কিভাবে আসে আমরা অনেকেই জানি না, সেই জন্য এই লেকচারটা নেওয়া। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে তো এটা প্রশ্নটা এরকম থাকতে পারে, গুণোত্তর দ্বারা সাধারণ পদ নির্ণয় করো। তো দেখো আমরা কিভাবে এটা লিখবো, যে মনে করি গুণোত্তর দ্বারার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r হলে, দেখো যে ব্যাপারটা যে কোনো গুণোত্তর দ্বারার প্রথম পদ a, সাধারণ অনুপাত r হলে r, তাহলে আমরা ধারাটা কি লিখতে পারি? দেখো প্রথম পদ কত হবে? প্রথম পদ হচ্ছে a, তাহলে দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ হবে a r, দ্বিতীয় পদ হবে এ আর। কেন দ্বিতীয় পদ এ আর হবে? দেখো যে ব্যাপারটা সাধারণ অনুপাত হচ্ছে আর, তার মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি করি তাহলে আর আসবে, মানে এ আর ভাগ এ করলে যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে আর। তাহলে তৃতীয় পদ কত হবে? এ আর স্কোয়ার। চতুর্থ পদ কত হবে? এ আর কিউব। পঞ্চম পদ কত হবে? এ r⁴। ষষ্ঠ পদ কত হবে? এ r⁵। মূল কথা হচ্ছে যে ব্যাপারটা, প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ হচ্ছে এ আর, তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার, চতুর্থ পদ হচ্ছে এ আর কিউব। কেন? দেখো যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ যদি করি, এ আর ভাগ মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ যদি করি তাহলে এ কাটে থাকে হচ্ছে আর। এবার তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ যদি করি তাহলে কাটাকাটি করলে আর আসে। আবার চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ করলেও আর আসে, মানে সাধারণ অনুপাত আর আসতেছে। তাহলে এটা একটা গুণোত্তর ধারা। দেখো আমরা এবার এ শুধু আছে, আমরা এর সাথে আর লিখছি, আর এর উপরে পাওয়ার দিচ্ছি 1 - 1। দেখো তাহলে 1 - 1 মানে 0, r⁴ মানে হচ্ছে 1, 1 এর সাথে এ গুণ করলে এই হয়। এরপর দেখো দ্বিতীয় পদ এ আর ছিল, আমরা আর এর উপরে পাওয়ার দিছি 2 - 1, 2 - 1 মানে হচ্ছে 1, তাহলে আর এর উপরে 1 পাওয়ার দিলেও হয় না দিলেও হয়, তার মানে এ আর কে লিখছি এ r⁴ 2 - 1, এ আর স্কয়ার কে আমরা লিখছি এ আর আর, দেখো এই 2 কে আমরা লিখছি 3 - 1, আর এরপরে দেখো এ r⁴ কে লিখছি এ r⁴ 1। কেন লিখছি? একটা ধারা তৈরি করার জন্য, একটা একই রকম তৈরি করার জন্য। দেখো প্রথম পদ যখন তখন এখানে 1, দ্বিতীয় পদ যখন এখানে হচ্ছে 2, তৃতীয় পদ যখন এখানে হচ্ছে 3, চতুর্থ পদ যখন এখানে হচ্ছে 4, তার মানে -1 এখানে থাকতেছেই। তার মানে প্রথম পদের ক্ষেত্রে আমরা পাচ্ছি এ r⁴ 1 - 1, কিন্তু এখানে 1 পাচ্ছি, দ্বিতীয় পদের ক্ষেত্রে এখানে 2 পাচ্ছি, তৃতীয় পদের ক্ষেত্রে এখানে 3 পাচ্ছি, চতুর্থ পদের ক্ষেত্রে এখানে 4 পাচ্ছি। তাহলে গরুতম পদের ক্ষেত্রে কত পাবো? এখানে গরু পাবো, এ r⁴ গরু -1। যদি ছাগলতম পদ হয় তাহলে এ r⁴ ছাগল -1। তাহলে n তম পদ কত হবে? তাহলে এ r⁴ এই পরের কাছে হবে n-1, তার মানে n-তম পদ হচ্ছে এ r⁴n-1। আমরা এই একটা ধারা তৈরি করে নিয়েছি, নেওয়ার পরে দেখো যে প্রথম পদের ক্ষেত্রে 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2, তৃতীয় পদের ক্ষেত্রে 3, চতুর্থ পদের ক্ষেত্রে 4, তাহলে n-তম পদের ক্ষেত্রে এখানে হবে n, তার মানে n-তম পদ হবে হচ্ছে এ r⁴n-1। আমরা চতুর্থ পদ পর্যন্ত বের করে ডট ডট দিব। এরপরে দেখো অতএব n-তম পদ হবে এ r⁴n-1। এই n-তম পদকে গুণোত্তর ধারার সাধারণ পদ বলা হয়। দেখো যে ব্যাপারটা, আমরা যে n-তম পদ পেলাম এ r⁴n-1, এইটাকেই বলা হয় গুণোত্তর ধারার সাধারণ পদ। এখন যদি তুমি কোন একটা ধারা দেওয়া আছে, সেখান থেকে যদি তুমি প্রথম পদ এবং সাধারণ অনুপাত আর পাও, মানে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর এর মান যদি তোমার জানা থাকে, তাহলে n এর মান 1 বসালে আমরা প্রথম পদ পাবো এই সূত্রে, n এর মান 2 বসালে আমরা দ্বিতীয় পদ পাবো, n এর মান 3 বসালে তৃতীয় পদ পাবো, n এর মান 4 বসালে চতুর্থ পদ পাবো। তো দেখা যাচ্ছে যে একটা ধারা দেওয়া থাকে, বলা থাকে যে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, এখন বলা আছে যে বললো যে পঞ্চম পদ কত বা দশম পদ কত বা n-তম পদ কত। তো যে ব্যাপারটা এ এবং আর এর মান বের করে এখানে আমরা এ এবং আর এর মান বসাই দিলেই কিন্তু আমার যদি দশম পদ বলে এ এর মান বসাবো, আর এর মান বসাবো, n এর স্থানে 10 বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা নির্ণয় অ্যান্সার পেয়ে যাব। তো দেখো যে ব্যাপারটা এইটা অনেক গুরুত্বপূর্ণ, এই সূত্রটা তোমরা প্রায় ব্যবহার করো, কিন্তু অনেক সময় কিভাবে সূত্রটা আসে এইটা অনেকেই বুঝো না, সেই জন্য এই লেকচারটা নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করতেছি। পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।